সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। লাদাখ সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার নিয়ে ভারতীয় মিডিয়ার খবর ভুয়া বানোয়াট বলছে চীন। সুদানে নৌঘাঁটি স্থাপন করতে যাচ্ছে রাশিয়া, একটি চুক্তি সই করেছে মস্কো। কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাতিলের দাবি, মানবাধিকার হরণ করে শিক্ষা দেওয়ার নীতি ঠিক নয়। করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ছাড়ালো 13 লাখ, বাড়ছে মৃতের সংখ্যাও। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন পেয়েছেন 306 ইলেকটোরাল ভোট, ট্রাম্প পেয়েছেন 232। আর এদিকে রীতি ভঙ্গ করে এখন পর্যন্ত বাইডেনকে অভিনন্দন জানাননি ডোনাল্ড ট্রাম্প। এবং সবশেষে জানাবো, রাজনৈতিক সার্কাস বন্ধ করুন, রিপাবলিকানদের প্রতি ন্যান্সি পেলোসি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লাদাখ সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার নিয়ে ভারতীয় মিডিয়ার খবর বানোয়াট। সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার পরিকল্পনা সম্পর্কে ভারতীয় ও চীনা সামরিক বাহিনীর আলোচনা ও চূড়ান্ত করা নিয়ে ভারতীয় মিডিয়ায় যেসব খবর প্রকাশিত হয়েছে সেগুলো সঠিক নয় এবং তা দুই পক্ষের লক্ষ্য অর্জনে সহায়ক হবে না বলে চীন সরকারের মুখপত্র গ্লোবাল টাইমস জানতে পেরেছে। টাইমস অফ ইন্ডিয়া বৃহস্পতিবার জানায়, চীন ও ভারত পূর্ব লাদাখের সংঘাতময় এলাকা থেকে সৈন্য, ট্যাঙ্ক, হাইড্রোজার ও সাজোয়া যান প্রত্যাহার করতে মোটামুটিভাবে সম্মত হয়েছে। মিডিয়াটিতে একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে আরও জানায়, 6 নভেম্বর কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে দুই পক্ষ প্রস্তাবিত প্রত্যাহার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনাও চূড়ান্ত করেছে। ভারতীয় মিডিয়ায় প্রকাশিত প্রত্যাহার পরিকল্পনার মধ্যে রয়েছে চীনা সেনাবাহিনী তাদের বর্তমান ফিঙ্গার 4 এলাকা থেকে সরে ফিঙ্গার 8-এর পূর্ব দিকে ফিরে যাবে, আর ভারতীয় সৈন্য ফিঙ্গার 2 ও 3 থেকে তাদের সৈন্য প্রত্যাহার করবে। ফিঙ্গার 4 থেকে 8 পর্যন্ত এলাকাগুলোতে টহল দেয়া হবে না। 3 ধরে প্রতিদিন 30 ভাগ করে সৈন্য প্রত্যাহার করা হবে, এ খবর জানিয়েছে গ্লোবাল টাইমস। সুদানে নৌঘাঁটি স্থাপন করতে যাচ্ছে রাশিয়া তার পরমাণু শক্তি চালিত যুদ্ধ জাহাজের জন্য সুদানে একটি নৌঘাঁটি স্থাপন করতে যাচ্ছে। এজন্য সুদানের সঙ্গে একটি চুক্তি সই করেছে মস্কো। লোহিত সাগরের উপকূলে এই নৌঘাঁটি স্থাপিত হলে সেখানে অন্তত 4টি রুশ যুদ্ধজাহাজ অবস্থান করবে। রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন চুক্তির খসড়াতে অনুমোদন দিয়েছেন এবং সময়মতো তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী মিশুস্তিন এক বিবৃতিতে বলেন, মস্কো এবং খার্তুমের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার করার পরিকল্পনা থেকে এই প্রকল্প নেওয়া হয়েছে। দুদেশ তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য পারস্পরিক সহযোগিতা জোরদার করতে চায়। বিবৃতিতে আরও বলা হয়েছে, সামরিক লক্ষ্য নিয়ে সুদানের উপকূলে রাশিয়ার এই সামরিক ঘাঁটি প্রতিষ্ঠিত হবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে এটি ভূমিকা রাখবে। রুশ সামরিক ঘাঁটি কোনো দেশের জন্য হুমকি সৃষ্টি করবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সুদানের উপকূলে এই ঘাঁটি প্রতিষ্ঠিত হলে রাশিয়ার পরমাণু শক্তি চালিত 4টি জাহাজ সেখানে রাখতে পারবে এবং 300 পর্যন্ত সেনা সদস্য সেখানে অবস্থান করবে। এছাড়া মস্কো সুদানের বন্দরকে জাহাজ মেরামত ও জ্বালানি রিসাপ্লাইয়ের কাজে ব্যবহার করতে পারবে। সুদানের পোর্ট সুদান শহরে রাশিয়া এই সামরিক ঘাঁটি নির্মাণ করবে। এই শহরটি সুদানের প্রধান আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র এবং লোহিত সাগরের উপকূলে অবস্থিত বৃহত্তম শহর। কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাতিলের দাবি। কাতারের বিরুদ্ধে অবিলম্বে নিষেধাজ্ঞা তোলার দাবি জানালেন জাতিসংঘের বিশেষজ্ঞ। আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন ও মিশর এই নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। জাতিসংঘের বিশেষজ্ঞ এলেনা ডোহান সাম্প্রতিক রিপোর্টে লিখেছেন, আঞ্চলিক ঝামেলার জেরে কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে আরব আমিরাত, মিশর, সৌদি আরব ও বাহরাইন। এই 4 দেশ অবশ্য দাবি করে কাতার সন্ত্রাসবাদের সমর্থক এবং ইরানের সঙ্গে তাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। তাই কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিয়েছে এই 4 দেশ। কিন্তু জাতিসংঘের বিশেষজ্ঞের মতে, মানুষের অধিকার হরণ করে কোনো সরকারকে শিক্ষা দেওয়ার নীতি ঠিক নয়। এলেনা ডোহানের রিপোর্টে বলা হয়েছে, এভাবে সম্পর্ক ছেদ করার কোনো যুক্তিগ্রাহ্য কারণ নেই। এই নিষেধাজ্ঞার ফলে কাতারের মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। এই নিষেধাজ্ঞা জারির পরেই 4টি দেশ কাতারের সমস্ত নাগরিককে নিজেদের দেশ থেকে বহিষ্কার করে। এর ফলে ওই সব মানুষেরা শুধু কাজ হারিয়েছেন তাই নয়, তাদের পারিবারিক সম্পর্কে তার প্রভাব পড়েছে। তাই এটা সরাসরি মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে।
কাতার গোড়া থেকেই বলে আসছে তারা সন্ত্রাসবাদীদের মদদ দেয় না, জঙ্গিদের প্রশ্রয় দেয় না, কিন্তু ওই 4 দেশ 3 বছর আগে নিষেধাজ্ঞা জারি করেছিল। তখনই তারা জানিয়েছিল 10 দফা দাবি মানলে তারা নিষেধাজ্ঞা তুলে নেবে, কিন্তু কাতার তা মানতে চায়নি। 10টি দাবির মধ্যে একটি দাবি ছিল কাতারের সংবাদ সংস্থাকে বন্ধ করে দিতে হবে। জাতিসংঘের বিশেষজ্ঞের মতে এই ধরনের দাবি আন্তর্জাতিক আইনের বিরোধী। তার মতে কাতার সম্প্রতি বেশ কয়েকটি সন্ত্রাস বিরোধী আইনও করেছে। জাতিসংঘের এই বিশেষজ্ঞরা এমনিতে স্বাধীনভাবে কাজ করেন এবং তাদের রিপোর্ট জাতিসংঘের রিপোর্ট নয়, তবে জাতিসংঘ এই রিপোর্ট ব্যবহার করতে পারে। এই রিপোর্টটিও 2021 সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে পেশ করা হতে পারে। অতীতে এই বিরোধ মেটানোর কিছু চেষ্টা হয়েছিল, কিন্তু তা ফলপ্রসূ হয়নি। কাতার জানিয়েছে তারা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে রাজি, কিন্তু মনে রাখতে হবে কাতারের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ করা হবে না। এ খবর জানিয়েছে ডয়েচে ভেলে। করোনায় বিশ্বব্যাপী মৃত্যু 13 লাখ ছাড়ালো। বিশ্বব্যাপী মহামারী কোভিড-19-এ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। দিন দিন আরও প্রকট আকার ধারণ করা এই ভাইরাসে মৃতের সংখ্যাও বাড়ছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 13,01,054 জনে দাঁড়িয়েছে। এছাড়া কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,32,84,867 জনে। তথ্য অনুযায়ী এদিন সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন 3,43,94,784 ব্যক্তি। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। লাফিয়ে বাড়ছে সেখানে সংক্রমণ ও মৃত্যু। দেশটিতে করোনায় আক্রান্ত 1,07,27,885 জনে দাঁড়িয়েছে এবং 2,44,302 জন মৃত্যুবরণ করেছেন। যুক্তরাষ্ট্রের পরে মৃতের সংখ্যায় সবচেয়ে বেশি রয়েছে ব্রাজিল ও ভারত। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে মোট আক্রান্ত 27,28,000-এরও বেশি মানুষ এবং মারা গেছেন 1,28,668 জন। মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী 58,10,652 জন এবং মৃত্যু হয়েছে 1,64,737 জনের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন পেয়েছেন 306 ইলেকটোরাল ভোট, ট্রাম্প পেয়েছেন 232। মার্কিন গণমাধ্যমগুলো দেশটির সব অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করেছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে ঘোষিত এই ফলাফলে দেখা যাচ্ছে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন 306 ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থানকে সুসংহত করেছেন। অন্যদিকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 232 ইলেকটোরাল ভোট। শুক্রবারের আগ পর্যন্ত বাইডেনের ভোট সংখ্যা ছিল 279 ও ট্রাম্পের 217। শুক্রবার অ্যারিজোনা, জর্জিয়া ও নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের ফল ঘোষিত হয়। অ্যারিজোনা ও জর্জিয়া অঙ্গরাজ্যে জো বাইডেন বেশি পপুলার ভোট পাওয়ায় ওই দুই অঙ্গরাজ্যের 27 ইলেকটোরাল কলেজ ভোট তার ঝুলিতে জমা পড়ে। ফলে তার ভোট সংখ্যা দাঁড়ায় 306। অন্যদিকে নর্থ ক্যারোলিনার 15 ভোট নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প মোট 232 ইলেকটোরাল ভোট ঘরে তুলতে সক্ষম হন। এটি হচ্ছে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক উল্টো ফলাফল। ওই বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প 306 ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন পেয়েছিলেন 232 ভোট। এদিকে রীতি ভঙ্গ করে এখন পর্যন্ত বাইডেনকে অভিনন্দন জানাননি ডোনাল্ড ট্রাম্প। জর্জিয়া রাজ্যে দুই প্রার্থীর ভোট খুব কাছাকাছি থাকায় এর আগে বলা হয়েছিল সেখানকার ভোট আবার গণনা করা হবে, কিন্তু শুক্রবার রাজ্যের নির্বাচনী কর্মকর্তারা ঘোষণা করেন আরেকবার গণনা করা হলেও এই পরিসংখ্যানে কোনো পরিবর্তন আসবে না। এই রাজ্যে বাইডেনের জয়ের ফলে 1992 সালের পর এই প্রথম কোনো ডেমোক্র্যাট প্রার্থী জর্জিয়ায় বিজয়ী হলেন। এদিকে ট্রাম্প
যথারীতি এই ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে তার সমর্থকদের রাজপথে বিক্ষোভ দেখানোর আহ্বান জানিয়েছেন। ট্রাম্প এবারের নির্বাচনের আগে থেকে কারচুপির আশঙ্কা প্রকাশ করে বহুবার বক্তব্য দিয়েছেন এবং ফল ঘোষণা শুরু হওয়ার পর একই অভিযোগের পুনরাবৃত্তি করে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও এক বক্তব্যে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প আবার ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন, কিন্তু শুক্রবারের চূড়ান্ত ফল ঘোষিত হওয়ার পর এখন ট্রাম্প প্রশাসনের পক্ষে একই দাবি করে যাওয়া অসম্ভব হবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। রাজনৈতিক সার্কাস বন্ধ করুন রিপাবলিকানদের প্রতি পেলোসি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে না নেয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টির তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানানোর ক্ষেত্রে রিপাবলিকান নেতাদের গড়িমসির সমালোচনা করে পেলোসি বলেছেন তারা যেন রাজনৈতিক সার্কাস বন্ধ করে করোনা ভাইরাস মোকাবিলার বিষয়টিতে মনোযোগী হয়। পেলোসি শুক্রবার রিপাবলিকানদের উদ্দেশ্য করে বলেন, রাজনৈতিক সার্কাস বন্ধ করে আমেরিকার জনগণের প্রকৃত কল্যাণ যাতে নিশ্চিত হয় সেজন্য কাজ করুন। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার বলেন, এটি অত্যন্ত দুঃখজনক বিষয় যে রিপাবলিকান নেতারা আমেরিকার জনগণের রায়কে সম্মান দেখাতে পারছেন না। গত 7 নভেম্বর রাতে CNN, ফক্স নিউজ, CBS, অ্যাসোসিয়েট প্রেস ও নিউ ইয়র্ক টাইমসের মতো বড় মার্কিন মিডিয়াগুলো ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।